আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব নীল দর্পণ সম্পর্কে। নীল দর্পণ একটি নাটক, তো সেটা নিয়ে আজকে আলোচনা করব। এটা তোমাদের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ একটি টপিক। এখান থেকে টিকা কিংবা ছোট প্রশ্ন, এক কথার প্রশ্ন, নানাবিধ প্রশ্ন হতে পারে। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে, তোমাদের ক্লাসের আজকে আলোচনার বিষয় হচ্ছে নীল দর্পণ। নীল দর্পণ 1860 খ্রিস্টাব্দ এই সময়কার একটি নাটক। এই নাটকটি রচনা করেছিলেন বিশিষ্ট সাহিত্যিক এবং নাট্যকার দীনবন্ধু মিত্র। তোমরা সকলেই এনার নাম তোমরা জানো। এই নাটকটি ছাপা হয়েছিল ঢাকা প্রেস থেকে। এখান থেকেও ছোট প্রশ্ন হতে পারে, এই নাটকটি প্রথম মঞ্চস্থ হয়েছিল, মানে প্রথম কোনো মঞ্চে বা নাট্যশালায় এটি অভিনীত হয়েছিল, যেটাকে আমরা মঞ্চস্থ বলি, 1882 খ্রিস্টাব্দের ডিসেম্বরের 7 তারিখে। নাটকটির ইংরেজি অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। দ্য ইন্ডিগো মিরর পত্রিকায় যে পাদ্রী ছিলেন রেভারেন্ড জেমস লং 1861 সাল এটি নিজের নামে প্রকাশ করেন। ফলে তাকে ব্রিটিশ শাসনে রোষানলে পড়তে হয়েছিল। তাহলে প্রথমে আমরা এই নীল দর্পণ নাটকটির একটি পরিচয় জানতে পারলাম। কে রচনা করেছিলেন, কবে মঞ্চস্থ হয়েছিল, কত সালে রচিত হয়েছিল, কে ইংরেজিতে অনুবাদ করেছিল, কে সেটাকে নিজের নামে করেছিল, এই সমস্ত ইত্যাদি বিষয় আমরা জানলাম। এবার এই নীল দর্পণ নাটকের যে বিষয়, সে বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। কি বিষয় রয়েছে না, নাটকে বিষয়বস্তু কি ছিল, কি কি টপিক এখানে তুলে ধরা হয়েছিল। 1 নম্বর হচ্ছে নীল চাষিদের উপরে যে নীল সাহেবদের যে অত্যাচার, সেই অত্যাচারের প্রতিবাদ ছিল এই নীল দর্পণ নাটকের বিষয়বস্তু। সুদখোর যে মহাজন, তাদের বিরুদ্ধে প্রতিবাদের মঞ্চ ছিল এটি। উট এবং রোগ শেষ সাহেবের অত্যাচারের কাহিনী। সেই সময় দুজন ইংরেজ সাহেব ছিলেন যারা সাধারণ নীল চাষিদের উপরে, সাধারণ মানুষের উপরে অত্যাচার করেছিলেন। তাদের একজনের নাম হচ্ছে উড এবং রোগ শেষ। এদের যে অত্যাচার, সেই অত্যাচারের কথাও এই নাটকের বিষয়বস্তুতে বলা রয়েছে। মেয়েদের যে সামাজিক সম্মান বা যে সম্মানের যে বিপন্নতা, সে কথাও এখানে আলোচিত হয়েছে। নীল সাহেবদের দেশীয় সহযোগীদের অত্যাচার, বিদেশ থেকে, ইংরেজ থেকে হয়তো একজন নীল সাহেব এলেন, তাদের এই দেশে যারা চেলাচামুন্ডা সহযোগী, তোষামত করে, তারাও সাধারণ মানুষের উপরে, মানে দেশের মানুষের উপরে কিভাবে তারা অত্যাচার করেছে, সেই সমস্ত বর্ণনা এখানে রয়েছে। ছোটখাটো জমিদারদের স্বার্থে কিভাবে আঘাত লেগেছে, সেটা এখানে বলা রয়েছে। নাটক থেকে বাংলাদেশের নদিয়া ও যশোর জেলার, আমাদের বাংলাদেশের এই যে আমাদের দেশের নদিয়া বলতে আমাদের এই দেশের যে নদিয়া জেলা এবং বাংলাদেশে যে অধুনা বাংলাদেশের যে যশোর জেলা, তার সমাজ অর্থনীতির করুণ অবস্থার কথা এখানে উল্লেখ করা রয়েছে। মানে বিশেষ করে নদিয়া জেলা, যেটা স্বাধীনতা লাভের পর এই দেশের মধ্যে পড়ছে, এবং স্বাধীনতা লাভের বঙ্গভঙ্গের পরে যশোর জেলা যেটা ওপারে থেকে গেছে। তাহলে এপারের নদিয়া, ওপারের যশোর, এই দুটি জেলার তৎকালীন সময়ের সামাজিক
অর্থনৈতিক অবস্থার যে করুণ চিত্র এই নাটকে তুলে ধরা হয়েছিল। নীল আন্দোলনের নেতা যেমন বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস, যশোরের জমিদার রামরতন রায় এবং ঝিনাইদহের জমিদার মহেশ চন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান কথা জানা যায়। তার মানে এই যে নীল আন্দোলন, এই নীল আন্দোলনে আমরা যেমন বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাসের অবদানের কথা জানি, ঠিক তেমনি আরও বিশিষ্ট ব্যক্তিজন রয়েছেন, যেমন যশোরের জমিদার রামরতন রায়, ঝিনাইদহের জমিদার মহেশচন্দ্র চট্টোপাধ্যায়, এদেরও অবদান কিন্তু কম ছিল না। আজকে আমাদের এই ছোট্ট ক্লাসটিতে আমরা নীলদর্পণ নাটক সম্পর্কে একটু আলোচনা করলাম, তোমরা শুনলে। তোমাদের এখন কাজ হচ্ছে এটাকে বারবার করে শোনা এবং আমি যে নোটটা দিয়েছি সেই নোটটাকে লিখে নেওয়া। পারো তো তোমরা লিখে নেবে, লিখে নিলে পরে তোমাদের এই টপিকটা আশা করি ভালো হয়ে যাবে এবং পরীক্ষায় যদি এই টপিকের উপর দিয়ে কোনো প্রশ্ন আসে তোমরা লিখতে পারো। তাহলে এখানে ছোট প্রশ্ন বলতে কি হতে পারে? এখানে ছোট প্রশ্ন বলতে পারে যে এই নাটকটি কবে প্রথম মঞ্চস্থ হয়েছিল, কোথা থেকে প্রথম এটি প্রকাশিত হয়েছিল এবং কে নাটকটি প্রথম ইংরেজিতে অনুবাদ করেছিলেন এবং জেমস লং কে ছিলেন বা তিনি এটি কি করেছিলেন। এই ছোট কোশ্চেনের মধ্যে 4টি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে যে নীলদর্পণ নাটক নিয়ে শুধু বললো যে কিছু লেখো, তার উপরে একটা বিস্তারিত কিছু লেখার যদি কোনো প্রশ্ন হয় তাহলে তোমাদের এইটুকু লিখলেই আমার মনে হয় যথেষ্ট। তো এই নোট তোমরা যদি ওখানে পরীক্ষার খাতায় লিখে দিতে পারো তাহলে আমি বলবো তোমরা যথেষ্ট ভালো নাম্বার তোমরা পাবে। তো আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম। তোমরা পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব, তোমাদের কি বলে দিচ্ছি আমি, গ্রাম্য বার্তা প্রকাশিকা, এটা নিয়ে আমি আলোচনা করব আগামী ক্লাসে। তাহলে আজকের ক্লাসে নীলদর্পণ নিয়ে আলোচনা হলো। তো এখানে শেষ করছি। তোমরা ভালো করে পড়াশোনা করো এবং পরীক্ষা কিন্তু খুব দ্রুত তোমাদের দিকে ধেয়ে আসছে, সময় কিন্তু খুব বেশি নেই। তাই তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট সুন্দরভাবে খুঁটিয়ে পড়ার জন্য, তৈরি করবার জন্য একটা সুনির্দিষ্ট সময় তোমাদেরকে রেডি রাখতে হবে। সময় খুব বেশি নয়, সময় ভীষণ কম। তোমরা সেই সময়ে, অল্প সময়ের কথা মাথায় রেখে তাড়াহুড়ো না করে ধীরে ধীরে তোমরা এখনই কিন্তু সমস্ত বিষয়টাকে তৈরি করার চেষ্টা করো। কেন?